আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়ে বেকায়দায় পড়েছে ইসরায়েল। 5টি ইসরায়েলি মানবাধিকার গ্রুপ নেতানিয়াহুর এই সিদ্ধান্তের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে। আবেদনে তারা বলেছেন 20 লাখ মানুষ, যাদের মধ্যে অর্ধেক শিশু, তাদের জন্য অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ বন্ধ করা স্পষ্ট যুদ্ধ অপরাধ। নেতানিয়াহু গাজায় সহায়তা প্রবেশ বন্ধ করার ঘোষণা দেওয়ার পর তেল আবিবে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা সব বন্দীকে গাজা থেকে ফিরিয়ে আনার জন্য যুদ্ধবিরতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান। ত্রাণ প্রবেশ বন্ধ করে নেতানিয়াহু গাজায় আবারও যুদ্ধ শুরু করার ইঙ্গিত দিলেন কিনা, এমন প্রশ্নে ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ বলেছেন, ইসরায়েল গাজায় সহায়তা প্রবেশ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মূলত মরিয়া ও বেপরোয়া ভাব থেকে। তাদের এই মুহূর্তে পূর্ণ সামরিক হামলা চালানোর সক্ষমতা নেই বলেও মন্তব্য করেন তিনি। তাছাড়া নেতানিয়াহু যুদ্ধ শুরু করার ফাঁকা বুলি ছাড়ছেন বলে উল্লেখ করেন ওরি গোল্ডবার্গ। তিনি আল জাজিরাকে বলেন, এর মাধ্যমে নেতানিয়াহুর সীমাবদ্ধতা বেরিয়ে এসেছে। তার মানে হামাসের সঙ্গে তিনি পেরে উঠছেন না। ত্রাণ প্রবেশ বন্ধ করার মতো কাপুরুষোচিত পদক্ষেপ ছাড়া এখন তার আর কিছুই করার নেই। পূর্ণমাত্রার যুদ্ধে ফিরে যাওয়া, হামাসকে ধ্বংস করা, এসব স্পষ্টত নেতানিয়াহুর ফাঁকা বুলি। কারণ গাজায় দীর্ঘদিন সেনা রাখার মতো সক্ষমতা ইসরায়েলের নেই। বেশিরভাগ ইসরায়েলি যুদ্ধ এবং গাজা দখল কোনোটিই চান না। এরপর যেসব উগ্রবাদী ইহুদিদের পাশে রেখে ক্ষমতা ধরে রাখতে চাচ্ছেন নেতানিয়াহু, তাদের একজন অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ রোববার আবারও স্বভাবসুলভ ফাঁকা বুলি ছেড়েছেন এই কট্টর ইহুদিবাদী। তিনি বলেছেন, গাজা উপত্যকা থেকে যতক্ষণ পর্যন্ত সব ইসরায়েলি বন্দীকে মুক্ত করা এবং হামাসকে সম্পূর্ণ ধ্বংস করা না হবে, ততক্ষণ পর্যন্ত অবরুদ্ধ এই ভূখণ্ডে তীব্র আগ্রাসনের মাধ্যমে দোজখের দরজা খুলে দিতে হবে। গাজা উপত্যকায় সব ধরনের ত্রাণের প্রবেশ বন্ধ করে দেওয়ার বিষয়ে নেতানিয়াহু যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন স্মোট্রিচ। নেতানিয়াহুর সিদ্ধান্তকে সঠিক পদক্ষেপ অভিহিত করে তিনি সুস্পষ্টভাবে বলেন, গাজায় সব ধরনের ত্রাণ সহযোগিতার প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে এবং হামাসকে পুরোপুরি নির্মূল করতে হবে। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের সমস্ত বন্দী নিরাপদে ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর রাখতে হবে। এদিকে গাজার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা আরেক কট্টরপন্থী ইতামার বেনগাভির বলেছেন, এখন গাজার বিদ্যুৎ এবং পানি বিচ্ছিন্ন করার, গাজার জন্য নরকের দরজা খুলে দেওয়ার জন্য এবং যুদ্ধ পুনরায় শুরু করার সময়। রোববার যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ বাড়াতে হামাসের আপত্তিকে কারণ দেখিয়ে ইসরায়েল রোববার গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দেয়। তাদের এই পদক্ষেপ নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। গাজায় ত্রাণবাহী ট্রাকের প্রবেশ বন্ধ করে দেওয়ার পদক্ষেপকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছে জাতিসংঘ। এই বিশ্ব সংস্থার জরুরি ত্রাণ বিষয়ক সমন্বয়কারী টম ফ্লেচার এক্সে এক পোস্টে বলেন, আন্তর্জাতিক আইনে এই কথা স্পষ্ট করে দিয়েছে যে গাজা উপত্যকায় অবশ্যই মানবিক ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করে দিতে হবে। জাতিসংঘের বেশ কয়েকটি ত্রাণ সংস্থা ও একাধিক মানবাধিকার বিশেষজ্ঞ সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং একটি অমানবিক কাজ। নরওয়ের সহায়তা সংস্থা এনআরসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, গাজায় 20 লাখেরও বেশি মানুষ যুদ্ধে ক্লান্ত এবং তারা আগে থেকেই দুর্ভিক্ষে আক্রান্ত। এই অবস্থায় আবারও তাদের খাবার আটকে দিলে সেখানে চরম মানবিক সংকট দেখা দেবে। এনআরসির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক আঞ্চলিক পরিচালক অ্যাঞ্জেলিটা ক্যারোরা বলেন, মানবিক ত্রাণ কোনো দয়া নয়, এটি একটি অধিকার। ইসরায়েলি পদক্ষেপকে গণনির্যাতন অভিহিত করেছে অক্সফাম, CAIR, IFRC এবং অ্যাকশন ফর হিউম্যানিটিও। ইসরায়েলি পদক্ষেপের নিন্দা জানিয়েছেন সাবেক ব্রিটিশ লেবার নেতা জেরেমি করবিন। ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যার পুনরাবৃত্তি বলে আখ্যা দেন তিনি। ইসরায়েলের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে সৌদি আরব। একে ব্ল্যাকমেইল এবং সম্মিলিত শাস্তির কৌশল হিসেবে অভিহিত করে রিয়াদ বলেছে, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গাজার ক্রমবর্ধমান মানবিক সংকটের মধ্যে ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন। রিয়াদ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ইসরায়েলের এই গুরুতর লঙ্ঘন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত করতে হবে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদুল্লাতি বলেন, মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দেওয়া একটি সম্মিলিত শাস্তি। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। এই ধরনের পদক্ষেপ মেনে নেওয়া যায় না। রোববার এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের সিদ্ধান্তের কঠোর নিন্দা জানিয়ে বলেছে, এটি যুদ্ধবিরতি চুক্তি ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৪২ দিন ধরে গাজায় মানবিক সহায়তা প্রবেশ করছিল। প্রথম দফায় এই যুদ্ধবিরতির মেয়াদ শনিবার শেষ হয়েছে। রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামাস যুদ্ধবিরতি নিয়ে তেল আবিবের দাবি মেনে না নেওয়া পর্যন্ত গাজায় সমস্ত পণ্য ও ত্রাণ সরবরাহ বন্ধ থাকবে। হামাস যদি তার অবস্থান পরিবর্তন না করে তাহলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে সতর্ক করা হয়। খবরে বলা হয়েছে, আগের দিন ইসরায়েলি মন্ত্রিসভা নতুন এক মার্কিন প্রস্তাব অনুমোদন করে, যেখানে যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ আরও ৪২ দিন বাড়ানোর কথা বলা হয়। অথচ উভয় পক্ষের সম্মত মূল চুক্তি অনুযায়ী প্রথম ধাপ সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা। এই দ্বিতীয় ধাপের মাধ্যমে বন্দি বিনিময় সম্পন্ন করে যুদ্ধের সমাপ্তি ঘটার কথা। ইসরায়েলের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস, বলেছে নতুন প্রস্তাব নয়, বরং ইসরায়েলকে যুদ্ধবিরতির মূল পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেওয়াকে যুদ্ধ অপরাধ হিসেবে অভিহিত করেছে উপত্যকার শাসক দল। এ বিষয়ে মধ্যস্থতাকারী মিশর ও কাতারকে দ্রুত হস্তক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। ফিলিস্তিনিদের না সরিয়ে গাজা পুনর্গঠনের পরিকল্পনা প্রস্তুত বলে জানিয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি। মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠেয় জরুরি আরব শীর্ষ সম্মেলনে এটি উপস্থাপন করা হবে বলে জানান তিনি। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প গাজা দখলে নিয়ে উপত্যকাটির বাসিন্দাদের জন্য অন্য দেশে স্থানান্তরের প্রস্তাব দেন। তবে আরব দেশসহ যুক্তরাষ্ট্রের অন্য মিত্র দেশও ট্রাম্পের ওই প্রস্তাবের বিরোধিতা করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাবের পাল্টায় মিশর ফিলিস্তিনিদের রেখেই গাজা পুনর্গঠনের পরিকল্পনা তৈরির কাজে হাত দেয়। রোববার বদর আবদেলাতি বলেন, মিশর এই পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক সহায়তা তহবিল চাইবে। বিশেষ করে গাজা পুনর্গঠনে অর্থায়নের জন্য ইউরোপের ভূমিকার উপর জোর দেওয়া হবে। ভূমধ্যসাগরীয় অঞ্চলের ইইউ কমিশনার দ্রুবাভকা সুইকার সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসন্ন আরব শীর্ষ সম্মেলনে পরিকল্পনাটি গৃহীত হলে আমরা প্রধান দাতা দেশগুলোর সঙ্গে নিবিড় আলোচনা শুরু করব। যুদ্ধবিরতি চুক্তি প্রসঙ্গে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিতীয় ধাপের আলোচনায় অগ্রগতি অর্জনের বিষয়ে মিশর প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, প্রথম ধাপ সফলভাবে শেষ হয়েছে, এখন আমাদের অবশ্যই দ্বিতীয় ধাপের আলোচনায় যেতেই হবে। আলোচনায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখার মাপকাঠি। আবদেলাতি বলেন, এটি কঠিন, তবে সদিচ্ছা ও রাজনৈতিক সংকল্প থাকলে সাফল্য অর্জন করা সম্ভব। লেবাননের সংসদ সদস্য হাসান ফাজাল্লাহ বলেছেন, সরকারকে দখলদার ইসরায়েলি বাহিনীকে বিতাড়িত করার এবং আরব দেশের সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষমতা প্রদর্শন করতে হবে। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত ৬০ দিনের সময়সীমা অতিক্রম করে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে থাকতে চায় বলে ইসরায়েল ঘোষণা দেওয়ার পর লেবাননের সংসদ সদস্য এই মন্তব্য করলেন। ফাজাল্লাহ বলেন, হিজবুল্লাহ রাষ্ট্রকে তার দায়িত্ব পালনের সুযোগ দিচ্ছে। রাষ্ট্রকে অবশ্যই লেবানন থেকে ইসরায়েলিদের বের করা, আক্রমণ প্রতিরোধ করা, বন্দীদের মুক্তি, পুনর্নির্মাণ এবং সার্বভৌমত্ব রক্ষা করার মতো ক্ষমতা প্রদর্শন করতে হবে। ফাজলাল্লাহ আরও বলেন, লেবানন সরকারের চলমান ইসরায়েলি হামলাগুলোকে স্বীকার করার সময় এসেছে। তা দক্ষিণ লেবানন থেকে বেকা উপত্যকার সবচেয়ে দূরবর্তী অঞ্চল পর্যন্ত বিস্তৃত। লেবানন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কি বুঝতে পারছেন না আমাদের সার্বভৌমত্ব, মর্যাদা এবং জাতীয় পরিচয় ক্ষুণ্ণ হচ্ছে? আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।